আরেকটি বার পর্ব সংখ্যা ৩৫ লেখনীতে ইশরাত ইতি। একটা কথা আপনি একবার বলেছিলেন শর্মির পাপা, আমি বারবার আমার ভালো থাকাটাকে প্রাধান্য দিয়েছি, বারবার। আমি যে আপনার মতো স্বার্থহীন মানুষ নই যে দু হাত ভরে অন্যকে শুধু দিয়েই যায়। আমি শুধু পেতে ভালোবাসি, যতটুকু পেলে একটা জীবন নিয়ে ভালো থাকা যায়। তাই যখন টের পেয়েছি একটা ভুল মানুষের সাথে জড়িয়ে গিয়েছি আমি, যার সাথে আর যাই হোক একটা সুস্থ সম্পর্কে আসা যায় না, টের পাওয়া মাত্রই তার কাছ থেকে সরে আসতে চেয়েছি, শুধুমাত্র ভালো থাকার জন্যই। তারপর যখন ধর্ষিত হলাম সুইসাইড করার বদলে, তখনও আমার মাথায় চলে এসেছিল কিভাবে ভালো থাকা যায়। সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো থাকার। যখন টের পেলাম আমি অন্তঃসত্ত্বা, তখনও মরার কথা ভেবে চেষ্টা করেছি ভালো থাকতে। ওই পরিস্থিতিতে ভালো থাকা মনে করা ছিল উচ্ছ্বাসকে বিয়ে করে নেওয়া, বাচ্চাটাকে পিতৃ পরিচয় দেওয়া। তাই ভালো থাকতে নিজের আত্মসম্মান দাফন করে একজন রেপিস্টের কাছে গিয়েছিলাম তাকে বিয়ে করতে। কিন্তু ভালো থাকা তো আমার কপালে লেখা নেই। উচ্ছ্বাসের জেল হলো। আমার উচিত ছিল তখনই আত্মহত্যা করা, কিন্তু আমি যে ভালো থাকার কাঙাল। তাই করলাম কি, পেটের বাচ্চাটাকে মারলাম, অথচ নিজে মরলাম না। কারণ আমার ভালো থাকতে হবে। এই ভালো থাকার জন্য কি কি করেছি এই 7টা বছর আপনি জানেন? আপনাকে বলা হয়নি। কিন্তু থাকিনি ভালো। কত লোকের গঞ্জনা সহ্য করেছি, লাঞ্ছনা সহ্য করেছি দীর্ঘ 7টা বছর। 7 বছর শর্মির পাপা। তারপরও আমি হেদিয়ে মরেছি একটু ভালো থাকার জন্য। এই পৃথিবীতে কে ভালো থাকতে না চায় বলুন? তারপর হঠাৎ কিভাবে যেন একটা জ্যাকপট পেয়ে গেলাম। আমি আপনাকে পেয়ে গেলাম। এত এত দিলেন আপনি আমায়, আপনার পরিবার আরও আরও ভালো থাকার লোভ পেয়ে বসলো আমায়। এটাও সত্যি যতটুকু আমি সবার জন্য করেছি তাও আমার স্বার্থে। সব কিছুর মধ্যে আমি আমার ভালো থাকা খুঁজে নিয়েছি। আমি দেখতাম মায়ের যত্ন করলে আমি ভালো থাকছি, তাই মায়ের যত্ন করতাম। দেখতাম শর্মিকে আদর করলে আমি ভালো থাকছি, তাই শর্মিকে আদর করতাম। আমি দেখতাম নাবিল শাইমির মনে নিজের জন্য একটু জায়গা করে নিতে পারলে আমি ভালো থাকবো, তাই চেষ্টা করতাম। সব কিছু আমি আমার নিজের ভালো থাকার জন্যই করেছি। ঠিক বলেছেন আপনি। আমি চাইনি আমার নোংরা অতীত গণহারে সবাই জানুক, তাই উচ্ছ্বাসকে সবার সামনে আসতে দেইনি, লুকিয়ে গিয়েছি সবটাই ভালো থাকতে। খানবাড়ির সবার চোখে কি পরিমাণ অযাচিত ভালোবাসা দেখেছি আমি আমার জন্য। ওই চোখগুলোতে আমি আমার জন্য ঘৃণা না দেখার চেষ্টা করে গিয়েছি। আমি চাইনি 7 বছরের ইতিহাসের আমার জীবনে পুনরাবৃত্তি হোক। আবারও দম আটকে রেখে দিনের পর দিন পার করি। ভীষণ দুর্বিষহ ছিল ওই দিনগুলো শর্মির পাপা। গোটা জীবনটাই আমার কেটে গিয়েছে কিছু ভুল সিদ্ধান্তে। এখানে অন্য কারোর দোষ নেই। ভুলগুলো করেছি শুধুমাত্র নিজে ভালো থাকতে। নিজের ভালো থাকার কথাই ভেবেছি, কিন্তু স্বার্থপরেরা যে ভালো থাকতে পারে না শর্মির পাপা। আপনি ভাবতে পারেন যে চরিত্র 30-এও উন্নত হয় না তার আবার কি হবে। আমার মরতে ভীষণ ভয় হতো। আজ হঠাৎ নিজেকে খুব সাহসী লাগছে, সাথে আনন্দও হচ্ছে। আমার জীবনের ভুলগুলো আমার জীবনের ফুলগুলো নষ্টের কারণ হবে না আর। কারণ আমায় ঘৃণা করুন শর্মির পাপা। আমি চাই আপনি আমায় ঘৃণা করুন। রক্তের ছোপ ছোপ দাগ লেগে থাকা কাগজটা চোখ বুলিয়ে রওনক কাগজটা দলা পাকিয়ে হাতের মুঠোয় নেয়। তারপর দৃষ্টি ঘুরিয়ে জানালার বাইরে তাকায়। পাশের এরিয়াতে একটা শপিং মল, নির্মাণাধীন কাজ চলছে। তার রীতিমতো ব্যথা শুরু করছে মাথায়। স্যার আসবো? রওনক হাতের কাগজটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে মাথা ঘুরায় হেড নার্সের দিকে তাকায়। ম্লান হেসে বলে, এসো। আফরিন হাতের ফাইলগুলো রওনকের টেবিলের উপর রেখে বলে, স্যার রিপোর্টগুলো। রওনক হাত বাড়িয়ে রিপোর্টগুলো দেখতে থাকে। নার্স আর চোখে রওনককে দেখছে, তারপর নিচু স্বরে বলে, স্যার আজ ওটি কি করবেন? কেন নয়। রিপোর্টে চোখ বোলাতে বোলাতে রওনক বলে, না মানে স্যার এই পরিস্থিতিতে। আফরিন রোগীর জীবন আগে, তারপর সবকিছু, দৃঢ়ভাবে জবাব দেয় রওনক। আফরিন কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, আপনার খুব ধৈর্য স্যার। রওনক মৃদু হেসে বলতে থাকে, আফরিন জানো, আমার বাচ্চাগুলোকে আমি কখনো ডাক্তারি পড়াবো না। এই পেশাটা একজন মানুষকে মানুষ থাকতে দেয় না, পাথর বানিয়ে দেয়, একটা স্টোন। আফরিন চুপ করে থাকে, তারপর বলে ওঠে, স্যার কফি পাঠাবো? হ্যাঁ, সেটাও জিজ্ঞেস করছো? কড়া করে দিও, যাও নিয়ে এসো।
আফরিন চলে যেতেই লামিয়া ভেতরে ঢোকে। রওনক হেসে বলে, গুড মর্নিং, কোথা থেকে এলে? আজ তো তোমার ওটি নেই সকালে। লামিয়া বসতে বসতে বলে, এলাম তোমার হালচাল দেখতে। হসপিটালটা পুরোই পারিবারিক হসপিটাল বানিয়ে ফেলেছ। রওনক জবাব দেয় না। লামিয়া বলে, শর্মির কেবিন থেকে এলাম। তোমার 2 শালিকার কাছে নালিশ করছে তাকে ন্যাড়া কেন করা হয়েছে। তার লম্বা লম্বা চুলগুলোর জন্য ভীষণ কষ্ট হচ্ছে তার। রওনক হাসে। লামিয়া বলে, মেয়েটাকে একটু সুস্থ দেখে কি যে শান্তি লাগছে রওনক। গত 15টা দিন আমি ঘুমাতে পারিনি ঠিকভাবে, তুমি জানো? রওনক উঠে দাঁড়ায়। স্ম্লান হেসে মৃদুস্বরে বলে, জানি, আমার বেস্ট ফ্রেন্ডকে আমি চিনি। কোথাও যাচ্ছ তুমি? লামিয়া রওনকের দিকে তাকিয়ে বলে। রওনক হু বলে 401-এ। লামিয়ার সাথে সাথে উঠে দাঁড়ায়, বলে, আমিও যাব। না, আমি একাই যেতে চাচ্ছি লামিয়া। লামিয়া দাঁড়িয়ে যায়। রওনক বলে, আগে আমার বোঝাপড়া করা দরকার, তারপর তোমরা যেও। লামিয়া মাথা নাড়ায়। রওনক বলে, আফরিন এলে তাকে কফি নিয়ে 401-এ পাঠিয়ে দিও, আমি আসছি। মেডিসিনের তীব্র ঝাঁঝালো গন্ধ নাকে এসে লাগছে। গন্ধটা সহ্য করা যাচ্ছে না। উর্বি চোখ পিটপিট করে তাকাচ্ছে। সে বুঝতে পারছে না সে কোথায়, তার কি হয়েছিল। সমস্ত ব্যাপারটা তার কাছে লম্বা সময়ের একটা ঘুমের মতো লাগছে। সে কি ঘুমিয়েছিল? ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে তার অস্তিত্ব জানান দিচ্ছে। চোখ খুলে সিলিংয়ের দিকে ভালো করে তাকিয়ে দেখে এটা তার রুম নয়। তার ঘরের দেওয়ালে পেইন্ট ধবধবে সাদা, আকাশই নয়। উর্বি নড়ে চড়ে উঠে দাঁড়িয়ে ডান পাশে মাথা ঘুরায়। দেখতে পায় রওনককে। রওনক জানালার দিকে দাঁড়িয়ে আছে, ওদিক ফিরে কফি খাচ্ছে সম্ভবত। উর্বি চিন্তিত ভঙ্গিতে আশেপাশে তাকায়। সে কি হসপিটালে? এটা কোন রুম? দরজা খোলা। জানালা থেকে মৃদু মন্দ বাতাস আসছে। সাদা রঙের ফিনফিনে পাতলা পর্দা সমানতালে উড়ছে। উর্বি উঠে বসতে যায়। বাম হাতে ভর করে উঠতে গিয়ে বাম হাতের কবজিতে প্রচণ্ড ব্যথা অনুভব করে। তাকিয়ে দেখে তার বাম হাতের কবজিতে ব্যান্ডেজ। তৎক্ষণাৎ উর্বির মাথা ঘুরিয়ে রওনকের দিকে তাকায়। রওনক একপল উর্বির দিকে তাকিয়ে আবারও ঘুরে জানালার বাইরে দৃষ্টি রেখে কফির মগে চুমুক দিয়ে স্বাভাবিক স্বরে বলে ওঠে, আমি তোমার সাহস দেখে ইমপ্রেসড। সত্যি মৃদুলা উর্বি, আই এম রিয়েলি ইমপ্রেসড। ইউ আর এ জিনিয়াস। না মানে তুমি সুইসাইড করার এত এত আরামদায়ক পদ্ধতি থাকতে তুমি রক্তের পথ বেছে নিলে। স্লিপিং পিলস খেতে পারতে, ঘুমিয়ে ঘুমিয়ে মরে যেতে। কিন্তু তুমি যে প্রোডাক্টিভ তা বোঝাতে চেয়েছো। আর হাতটাও কেটেছে দারুণভাবে, একেবারে সোজা করে। আমি স্কেল দিয়ে মেপেছি, 1.5 ইঞ্চি, না কম না বেশি। হাউ পারফেক্ট, রিয়েলি ইমপ্রেসড। উর্বি ঘন ঘন শ্বাস ফেলে। রওনক ঘুরে উর্বির দিকে তাকায়। উর্বি এলোমেলো দৃষ্টি দিয়ে আশপাশে তাকিয়ে ধীরে ধীরে নিজের পেটে হাত দেয়। রওনক সেদিকে তাকিয়ে বলে ওঠে, ও ঠিক আছে, আর খবরদার ওর কথা তোমাকে ভাবতে হবে না, ওর জন্য আমি আছি। রওনকের এই কথাতে উর্বি রওনকের দিকে তাকায়। রওনকের এই কথাটিতে তীব্র অভিমান নয়তো ঘৃণা মিশে আছে, যা উর্বি টের পায়। উর্বি মাথা নিচু করে বসে আছে। রওনক দাঁতে দাঁত চেপে ধমকে বলে ওঠে, ও আমার বাচ্চা, তোমার কাছে ওর কোনো মূল্য না থাকতে পারে, আমার কাছে আছে। উর্বি মাথা তুলে ফুপিয়ে ওঠে, আটকে আটকে বলে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আবারও অনেক বড় ভুল করে ফেলেছি শর্মির পাপা। উর্বির কান্না রওনককে বিচলিত করে না। সে গিয়ে কেবিনের দরজা ভিতর থেকে লক করে দেয়। তারপর এসে উর্বির মুখোমুখি হয়ে বসে। উর্বি চোখের পানি মুছে বলে, আমি ভুল করে ফেলেছি। রওনক উর্বির দিকে তাকিয়ে এক মুহূর্ত ঠান্ডা গলায় বলে ওঠে, এখন যেই কাজটা করতে যাচ্ছি তাতে পরে অনুশোচনা হয়তো করব, অপরাধ বোধ হয়তো জাগবে, কিন্তু বর্তমানে আমার মানসিক শান্তির জন্য কাজটা করতে হচ্ছে আমাকে, তাই আগেই সরি বলে নিচ্ছি। উর্বি ঝাপসা চোখে রওনকের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, কি? উর্বি শব্দটা বলে শেষ করার আগেই রওনক সজোরে তার ডান গালে একটা চড় বসিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব উর্বি নিজের ডান গালে হাত চেপে ধরে। মাথা ঘুরিয়ে অবাক চোখে রওনকের দিকে তাকাতেই রওনক তার বাম গালে আরেকটা চড় মারে সজোরে। উর্বি 2 গালে হাত চেপে রওনকের দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে। রওনক ঘন ঘন শ্বাস নিচ্ছে, দাঁতে দাঁত চেপে বলে, হাত নামাও গাল থেকে, কিচ্ছু হয়নি তোমার।
এত বড় একটা ব্লান্ডার করে এখনো নির্লজ্জের মতো বসে আছো জীবিত সুস্থ শরীরে। তাড়াবাড়ি 2টা থাপ্পড়ে কিছু হয় নাকি? হাত নামাও। কিছু সময় রওনাফের দিকে তাকিয়ে থেকে উর্বি মাথা নিচু করে ফেলে। রওনাফ চেঁচিয়ে বলে ওঠে, ভুল? এটা তোমার কাছে ভুল ছিল, নির্দয় মহিলা? উর্বি গাল থেকে হাত সরায় না, রওনাফের দিকে তাকায়। চোখ বেয়ে আপনা আপনি পানি ঝরছে। রওনাফ এগিয়ে গিয়ে উর্বির থুতনি ধরে মুখটা উঁচু করে তোলে। খ্যাপা কণ্ঠে চেঁচিয়ে ওঠে, স্টপ, আই সেড স্টপ। এইসব ফালতু আবেগ আমার সামনে ঝরিয়ে আর পারবে না তুমি। আই সেড স্টপ। উর্বি পুনরায় ফুপিয়ে ওঠে, আটকে আটকে বলে, ভুল করেছি। রওনাফ সে কথায় পাত্তা না দিয়ে বলতে থাকে, তুমি স্ত্রী হিসেবে কতটা অযোগ্য তা তো প্রমাণ করে দিয়েছই। আর আজ প্রমাণ করে দিয়েছ মা হওয়ারও কোনো যোগ্যতা নেই তোমার। তুমি একজন অযোগ্য মানুষ, একটা অপাত্র তুমি। কত বড় সাহস, কত বড় ধৃষ্টতা তোমার মধ্যে যে আছে সে তোমার একার নয়, আমারও অংশ। কত বড় ধৃষ্টতা দেখিয়েছ তুমি, হার্টলেস কোথাকার। চেঁচাতে থাকে রওনাফ। উর্বি নিজের পেটে হাত রাখে। রওনাফ উর্বির হাতটা ধরে তার পেট থেকে এক ঝটকায় সরিয়ে দিয়ে চেঁচিয়ে বলে, খবরদার বলেছি তো, ওর কথা মাথায় আনতে হবে না তোমার। তোমার এই ফেক কনসার্নস তুমি ভুলেও দেখাবে না। আর না আমার প্রতি, না আমার বাচ্চাদের প্রতি দেখাবে না তোমার এই ফেক কনসার্নস। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে রওনাফ বলতে থাকে, কি শত্রুতা তোমার সাথে আমার? আজ আমাকে একেবারে সন্তানহারা করে দিতে চাইলে? বলো কি শত্রুতা? উর্বি নিস্তেজ কণ্ঠে বলতে থাকে, আমার কি হয়ে গিয়েছিল আমি জানি না শর্মির পাপা। কি হয়ে গিয়েছিল জানো না? কচি খুকি তুমি, অথচ ঠান্ডা মাথায় 20 লাইনের একটা চিঠি লিখে ফেললে। উর্বি হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে বলে, শুধু মনে হচ্ছিল ওই যে দরজার বাইরে পা রেখে চলে গেলেন, ওই চলে যাওয়াটাই একেবারের জন্য দূরে যাওয়া আমার থেকে, আমার বাচ্চার থেকে। রওনাফ বেডের একপাশে ক্লান্ত ভঙ্গিতে বসে পড়ে। উর্বির সে কথার উত্তর না দিয়ে বলতে থাকে, একটা উপকার করবে দয়া করে? কি? উর্বি অস্ফুট স্বরে বলে। রওনাফ নিস্তেজ হয়ে বলতে থাকে, এই বাচ্চাটিকে আমাকে দিয়ে দাও, সেই অবধি কষ্ট করে থাকো। তারপর তোমার এই সব মনে হওয়া আবেগ অনুভূতি নিয়ে জাহান্নামে যাও। শুধু দয়া করে আমার বাচ্চাটাকে মেরো না। আমার এটা মনে হয়, আমার ওটা মনে হয়, এসব মনে হওয়া তুমি তোমার কাছেই রেখে দাও। উর্বি চুপ করে থাকে। রওনাফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কি ভীষণ খুশি হয়েছিলাম যেদিন হসপিটালের রেওলজির বিভাগের প্রধানের থেকে জানলাম আমি বাবা হতে যাচ্ছি আবারও। আমি চাইতাম আমার আর তোমার ভালোবাসায় কেউ জন্মাক, যার কাছ থেকে তুমি মা ডাক শুনতে পারো। একটু সময় নিতে চাচ্ছিলাম যাতে তুমি শারীরিকভাবে একটু ফিট হও, কিন্তু আল্লাহর ইচ্ছে ছিল তাই আগেই দিয়ে দিয়েছেন। আল্লাহর এই উপহার আমি অতি সানন্দে গ্রহণ করেছিলাম, আর তোমার কাছে সেটা এত তুচ্ছ হয়ে গেল। আর আমি কাকে কি বলছি? একজন পাষাণ্ড নাটকবাজ মহিলাকে, যার কাছে দুনিয়ার লোকজন তাকে কি দিল, কি বেশি দিল, কি কম দিল, সে কার কাছ থেকে কি পেল, শুধু সেটাই ম্যাটার করে। আর সে অন্যকে কি দিল না দিল তা নিয়ে কখনোই ভাবে না। কথাগুলো বলতে বলতে রওনাফ দীর্ঘশ্বাস ছাড়ে। উর্বি রওনাফের দিকে তাকিয়ে থাকে। রওনাফ এবার সরাসরি উর্বির চোখে চোখ রেখে নরম গলায় বলে, দয়া করে বাচ্চাটা জন্মানো পর্যন্ত অপেক্ষা করো কষ্ট করে। তারপর আমি সম্মানের সাথে তোমার সব বর্বরতা মেনে নেব। তারপর ভুলে যাব আরেকটিবার আমার জীবনে কেউ এসেছিল। উর্বি রওনাফকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। তার চোখের পানিতে রওনাফের শার্ট ভিজে যাচ্ছে। রওনাফ কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কতটা নিঃস্ব লাগছিল নিজেকে। আমি তো এই মেয়েটাকে আঁকড়ে ধরিনি উর্বি, আমি আঁকড়ে ধরেছিলাম কোমল হৃদয়ের একজন নারীকে। এই মেয়েটিকে নয়, যার আমার প্রতি কোনো ভালোবাসা নেই, আমাদের বাচ্চার প্রতি কোনো ভালোবাসা নেই, যে শুধু নিজের ভালো থাকাটাকেই প্রাধান্য দেয়। একটু থেমে রওনাফ আবার বলে, একজন স্ত্রীর ভুল হোক বা অন্যায় হোক, একজন স্বামী অভিযোগ তুলবে না। স্বামী স্ত্রীর সম্পর্কে এটাও একটা অধিকার, তুমি জানো? তুমি তো আমাকে সেই অধিকারও দিলে না। ভাবতাম তুমি আমাকে সম্মান করোনি, কিন্তু না, আমি ভুল, তুমি আমাকে স্বামী বলে স্বীকারই করোনি। উর্বি কেঁদেই যাচ্ছে। রওনাফ বলে, প্রথমে সিমলা এসে চলে গেল, তারপর তুমি এই স্টেপ নিলে। তোমরা জীবনে আসো কেন বলো তো? কথাটি বলতে গিয়ে রওনাফের গলা কেঁপে ওঠে। উর্বি মাথা ঠেকিয়ে দুই হাতে খামচে ধরে মুচড়াতে থাকে রওনাফের শার্ট।
রওনক বলতে থাকে, শর্মি শুধু বলেই যাচ্ছে আন্টি কোথায়, আন্টি কেন আসছে না, আন্টি ঠিক আছে তো? তুমি একটাবারও ওর কথা ভাবলে না। তোমাকে স্বার্থপর বললেও কম হবে উর্বি। উর্বি কাঁপছে। রওনক বলতে থাকে, আমি বলছি আমার প্রতিটা সন্তানের সুস্থতা চাই, আর তুমি কত বড় দুঃসাহস দেখিয়েছ একজন বাবার থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। তুমি বিকৃত মস্তিষ্কের মহিলা, যে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ডিজার্ভ করে না। তোমার উপযুক্ত স্থান পাগলাগারদে। উর্বি নিশ্চুপ। রওনক বলে, ভুল হয়ে গিয়েছে, সত্যি ভুল হয়ে গিয়েছে। অন্ধের শহরে আয়না বিক্রি করেছি আমি এতদিন, ভুল করেছি, আর তাই মাসুল গুনছি আমি। একটু থেমে আবারও বলে, এতটাই ব্যর্থ আমি উর্বি? উর্বি রওনফের চোখে চোখ রাখে। রওনফ কণ্ঠে পুনরায় কাঠিন্যতা এনে বলতে থাকে, কি ভেবেছিলে আমার সাথে একটার পর একটা অন্যায় করে ভিকটিম কার্ড প্লে করে পার পেয়ে যাবে? এই ইনোসেন্ট চেহারা, এই চোখের পানিগুলো দিয়ে কাজ হবে না উর্বি। আমার তোমার সাথে বোঝাপড়া আছে, তার আগে কোথাও পালাতে পারবে না তুমি। অনেক হয়েছে তোমার ভালো থাকা না থাকার হিসাব, এখন তুমি আমাকে হিসাব দাও। তুমি জীবনে যতটুকু ভালো থাকোনি, তুমি অন্যকে কি রেখেছ? হিসাব দাও আমাকে। উর্বির চোখের পানি মুছে। রওনক উর্বির থুতনি ধরে উপরে তুলতে থাকে। কি চাই তোমার? একটা জীবনে ভালো থাকতে, মানসিকভাবে সুস্থ থাকতে, আর কি চাই? জানি বলতে পারবে না, কারণ তুমি পাগল, ব্রেইনলেস মহিলা। তোমার ইন্টেনশন হচ্ছে তুমি তোমার দুঃখের সাগরে সাঁতার কাটতে থাকবে। কেউ তোমাকে উদ্ধার করতে গেলে তাকে বলবে আর একটু থাকি। তুমি কি চাও তুমি নিজেও জানো না, তবে আমি জানি আমি কি চাই। আমি আমার সন্তান চাই উর্বি। আমি হাত জোর করছি তোমার কাছে, আমার প্রতি এতটা নির্দয় হও না। ওটাই প্রথম, ওটাই শেষ। আর কখনো কোনো অধিকারের ভিত্তিতে তোমার প্রতি অভিযোগ তুলব না, কথা শোনাবো না, নিজের অনুভূতি জানাবো না, খারাপ লাগা ভালো লাগা শেয়ার করব না। এবং আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে একজন স্বার্থপর স্ত্রীকে তার নিজের মতো করে ছেড়ে দেওয়া। শুধু বিনিময়ে আমি আমার সন্তানের সুস্থতা চাচ্ছি। একজন বাবা হিসেবে তোমাকে রিকোয়েস্ট করছি, আমার বাচ্চার ক্ষতি করার চেষ্টাও করবে না তুমি।